এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সন্দীপ, চলে এসেছি এক্সপ্রেস অনলাইন নিয়ে। আপনারা সবাই জানেন সন্ধ্যে 7টার মানেই এক্সপ্রেস অনলাইন। এই মুহূর্তে আমার সঙ্গে আছে নিউজ এডিটর ফাল্গুনী রয় চৌধুরী। অনেক অনেক ধন্যবাদ এখানে আমার সঙ্গে বসে আছেন। এবং আজকের কিছু বিশেষ জেলা নিয়ে, কিছু বিশেষ খবর নিয়ে আমরা কথা বলবো। এবং আমাদের সঙ্গে ফাল্গুনী দিও আছে। ফাল্গুনী দি, কিছু বলুন। হ্যাঁ, আমরা বলার জন্যই এখানে বসেছি, প্রত্যেক দিনই বসি এক্সপ্রেস অনলাইন নিয়ে। জেলার বিভিন্ন জেলার খবরাখবর আমরা এখানে আলোচনা করি, সেখান থেকে খবর নিই। আমাদের সাংবাদিক বন্ধুরা সেখান থেকে আমাদেরকে তাদের জেলা নিয়ে, হ্যাঁ, তাদের জেলা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে, পর্যালোচনা করে। এবং তার জেলা কেমন আছে, জেলার মানুষজন কেমন আছে, জেলার অবস্থা এখন কি, ঠিক কি চলছে জেলায়, সেই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করি। এখন দেখো সঞ্জীব, আমাদের গোটা রাজ্য জুড়ে কাল থেকে যেটার উপরে আমাদের সকলের নজর এবং যেটা নিয়ে আমরা ভীষণভাবে চিন্তিত, সেটা হচ্ছে এই কালকে যে সুপ্রিম কোর্টে এসএসসির যে ফলটা, নির্দেশটা বেরিয়েছে, রায়টা বেরিয়েছে, সেইটার পর থেকে সারা রাজ্যে তোলপাড় অবস্থা, তার প্রতি কি প্রতিফলন পড়েছে? হ্যাঁ, সারা রাজ্য তোলপাড় হয়ে যাচ্ছে এই কারণে যে একটা দুটো তো নয়, প্রায় 26,000, 25,752 জনের চাকরি গেছে। এবং চাকরি গেছে মানে ওই রায়টা বেরোনোর সঙ্গে সঙ্গে তারা আর স্কুলে যেতে পারবে না। এইবার একদিকে যেমন এই মানে এতগুলো মানুষের চাকরি গেল, অন্যদিকে এই চাকরি যাওয়ার জন্য স্কুলগুলো, রাজ্যের যে স্কুলগুলো তারা পড়াতেন, সেই স্কুলগুলোও তো শিক্ষক শিক্ষিকা বিহীন হয়ে গেল, অশিক্ষক কর্মচারী বিহীন হয়ে গেল। স্কুলগুলো চলবে কি করে? এক একটা স্কুলে আমরা যে যা কিছু খবর পাচ্ছি, মানে 10 জন করে 12 জন করে পর্যন্ত মানে শিক্ষক শিক্ষিকা সেখান থেকে মানে চাকরিচ্যুত হয়েছেন। সুতরাং এক একটা স্কুলে, সরকারি স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা নিয়ে চলে বলো? যে যদি এতগুলো করে শিক্ষক শিক্ষিকা চলে যান, তাহলে স্কুলগুলো চলবে কি করে? তার থেকেও বড় কথা হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে। একদম তুমি ঠিক বলেছো যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে। ধরো এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেগুলোর একটা তৈরির ব্যাপার থাকে। প্রত্যেকটা মানে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের উপরে ডিপেন্ড করে থাকে, একটা স্কুলের উপরে ডিপেন্ড করে থাকে। ধরো সবাই তো প্রাইভেট টিউশন নিতে পারে না এবং স্কুলের উপরে ডিপেন্ড করে অনেকে চলে, তাদের কি হবে? মানে এই সমস্ত কিছু নিয়ে একটা যেন সারা রাজ্য জুড়ে একটা তোলপাড় অবস্থা, একটা মানে জটিল অবস্থার একটা সৃষ্টি হয়েছে। কিন্তু এখানেই একটা প্রশ্ন হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন মাথাচাড়া দেয় এখান থেকেই, যে এইটার কি খুব দরকার ছিল? মানে যারা এগুলো করলো, মানে তাদেরকে তো কোনোভাবেই এখানে ক্ষমা করার কোনো জায়গাই নেই। কেননা আজকে রাজ্যে যা কিছু হচ্ছে, যাদের জন্য হচ্ছে, তাদেরকে তো ছেড়ে দেওয়ার কোনো আর জায়গাই নেই। কেননা শোনো, যারা অযোগ্য মানুষ চাকরি পেয়েছে, তারাও টাকার বিনিময়ে পেয়েছে, সেই টাকাগুলো কাউকে দিয়েছে। সেই টাকাগুলো তাদেরকে, একটা জিনিস খুব ভালো করে মানে আমাদেরকে করতে হবে যে আমরা ওই যে ভার্ডিক্ট, যে রায়টা বেরিয়েছে, সেই রায়ের কিছুটা পোর্শন আমরা হয়তো সবাই জানছি। কালকে মুখ্যমন্ত্রী যে নবান্ন থেকে প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানেও কিন্তু মাত্র 2-3টে জায়গা উনি উল্লেখ করেছিলেন। সেখানে উনি উল্লেখ করেছিলেন কি, যে 3 মাসের মধ্যে এই সমস্ত জিনিসটাকে প্রসেস করার একটা ব্যবস্থা করেছে, সেটাকে আমরা করে দেবো, আর টাকা ফেরত দিতে হবে না, এই দুটো কথা বলেছিলেন। কিন্তু তোমাকে একটা জিনিস আমি আজকে জানিয়ে রাখি, যে ভার্ডিক্টের রায়েতে যেটা রয়েছে, রায়েতে
যোগ্য অযোগ্য দুটোকে ভাগ করা হয়েছে। যোগ্য যারা তাদেরকে 3 মাস পরে পরীক্ষা, মানে তারা পরীক্ষা দিতে হবে কিন্তু তাদেরকে টাকা ফেরত দিতে হবে না। কিন্তু যারা অযোগ্য তাদেরকে কিন্তু 1 মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে, 4 সপ্তাহের মধ্যে। ভার্ডিক্টে কিন্তু উল্লেখ করা হয়েছে, 45 নম্বর প্যারাতে উল্লেখ করা হয়েছে যে তাদের অযোগ্য প্রার্থীদের টাকা ফেরত দিতে হবে 12% সুদে। আচ্ছা, ঠিক আছে। টেন্টেড যারা প্রার্থী তাদের 12% সুদে 1 মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে। সুতরাং টাকা ফেরত দিতে হবে না কাদের? যারা যোগ্য প্রার্থী, কিন্তু তাদের পরীক্ষায় কিন্তু বসতেই হবে। এই যে ধরো যোগ্য প্রার্থী যারা, এর মধ্যে পুরোটার মধ্যে সুপ্রিম কোর্ট কি বলেছে যে যোগ্য অযোগ্য বাছাই করা মানে এই যায়নি, তাই জন্য বারবার কমিশনকে বলা হয়েছে, বারবার এসএসসি কে বলা হয়েছে, কিন্তু যোগ্য অযোগ্য প্রার্থী তারা বলেছে মেম্বারশিপ নেই বলে তারা জমা দিতে পারেনি। ঠিক আছে। এইবার সেই জন্য কি হয়েছে, সুপ্রিম কোর্টেও ঠিক যেরকম হাইকোর্টের যে রায়টা ছিল তোমার, সেই রায়টা মতন করেই সুপ্রিম কোর্টও একই কথাই বলল যে 2016 সালের প্যানেলকে পুরোপুরিভাবে বাতিল করে দিতে হবে। এই প্রায় 26,000 অর্থাৎ 25,752 জনের চাকরি চলে যাবে। এইবার হচ্ছে যে এই যে এর মধ্যে যোগ্য প্রার্থীরা যারা ছিল তাদের কিন্তু আবার পরীক্ষায় বসতে হবে। আচ্ছা, আবার কিন্তু তাদের পরীক্ষায় বসতে হবে, পরীক্ষায় বসতে হবে। এবং এখানে একটা বিশাল বড় প্রশ্ন, আজকে ধরো 10 বছর আগে যারা চাকরি পেয়েছে তারা স্কুলে পড়াচ্ছিল, এইবার তারা পড়াতে পড়াতে 10 বছর আগে যখন তারা চাকরির পরীক্ষা দিয়েছিল সেই চর্চাটা কি, পরীক্ষা দেওয়ার চর্চাটা কি এখনো তাদের আছে? একদমই না, থাকাটা স্বাভাবিক নয়। অনেকের আছে হয়তো, অনেকের নেই। যাদের নেই তারা ওই পরীক্ষাটায় বসলে যে চাকরিটা পাবে তার তো কোনো মানে নেই। আর তার থেকে বড় কথা দেখুন, এর পরবর্তী প্রজন্মের কি হবে, যারা ভাবছিল যে না আমরাও প্রিপারেশন করে আমরাও এরকম জায়গায় বসবো, সুতরাং তারা যখন এই সব দেখছে তাদের মনটা কতটা ভেঙেছে, আপনি কতটা ভেঙে যাবে। এবার যে জায়গায় আমরা ছিলাম, যে ধরো এই আমি বলছি তাদের চর্চা নেই, তারা যখন পরীক্ষায় বসবে তারা হয়তো চান্স না পেলেও, আবার ধরো যারা খুব ভালো একটা নাম্বার করে একটা র্যাঙ্কিং এ ছিল, পরের বার গিয়ে তো সেই র্যাঙ্কিংটা নাও পেতে পারে, কোনো গ্যারান্টি নেই। তাহলে এবার যেটা হলো, মানুষের মানে এই যোগ্য প্রার্থী যারা রয়েছে তাদের তো একটা বিশাল মানসিক চাপ, তাদের একটা বিশাল মানসিক চাপ যে আমরা যোগ্য হয়েও আমাদেরকে হারাতে হলো চাকরিটা। কিন্তু এখানেই প্রশ্নটা উঠছে যে কাদের জন্য হারাতে হলো? আপনারা বারবার নিজেরা প্রশ্ন করুন, কাদের জন্য হারাতে হলো? যোগ্য হয়েও আজকে অযোগ্যদের সেই ভিড়ে আপনারাও মিশে গেলেন, মুড়ি মিছরি সব এক হয়ে গেল, কাদের জন্য হলো? সবথেকে বড় প্রশ্ন যারা ধরুন এই যে বারবার করে বলা হয়েছে, বারবার করে। এবার তুমি একটা জিনিস বলতে পারো যে তাহলে দিদি তুমি বলছো যে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করতে পারেন, মানে তোমার কমিশন সুপ্রিম কোর্টে পেশ করতে পারেনি বলে পুরো 2016 প্যানেলটাকে বাতিল করা হলো। এবার তাহলে তুমি কি করে বলছো যে এই যে সুপ্রিম কোর্ট যে রায়ের ওই 45 নম্বর প্যারাতে উল্লেখ করেছে যে টেন্টেড প্রার্থীরা তাদেরকে টাকা ফেরত দিতে হবে, তাহলে এই যোগ্য অযোগ্যটার ফারাকটা কি করে করলো সুপ্রিম কোর্ট? এটা এই প্রশ্নটা উঠতেই পারে, একদমই প্রশ্ন উঠতে পারে। এবার তোমাকে এইটা আমি একটু ক্লারিফাই করি যে এটা কি করে করলো সুপ্রিম কোর্ট। সেটা করেছে যে এতদিন ধরে এই তদন্ত করেছে তো সিবিআই, একদমই তাই, সিবিআই তদন্ত করেছে। এবার সিবিআই তদন্ত করে যা যা কিছু নথি পেয়েছে, ধরো সিবিআই এসএসসি দপ্তরে গেছে, সেখান থেকে নথিপত্র সংগ্রহ করেছে, এসএসসি কর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে, একদম করে কিছু তথ্য পেয়েছে, নথি পেয়েছে, সেগুলো তারা পুরো রিপোর্ট আকারে জমা দিয়েছে। সেখান থেকে তারপরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কিছু নথি পাওয়া গিয়েছিল, সেই সমস্ত কিছু থেকে হাইকোর্টেতেই সিবিআই কিন্তু পেশ করে দিয়েছিল একটা নামের তালিকা
যে নামের তালিকায় ছিল অযোগ্য প্রার্থীদের নাম, যারা সাদা খাতা জমা দিয়ে যারা ওখানে চাকরি পেয়েছিল তাদের নাম ছিল, এরকম অযোগ্য প্রার্থীদের একটা তালিকা সিবিআই সাবমিট করেছিল, হাইকোর্টেই সাবমিট করেছিল। আচ্ছা, সেটাই সুপ্রিম কোর্টেও গেছে এবং সেই থেকেই যারা অলরেডি সিবিআই দ্বারা ওই নামের লিস্টটা যাদের রয়েছে তারা অলরেডি অযোগ্য বলে প্রমাণিত হয়ে গেছে, তাহলে সেই নামের লিস্ট অনুযায়ী তাদেরকে কিন্তু টাকাটা ফেরত দিতেই হবে, 1 মাসের মধ্যে দিতে হবে, 12% ফেরত দিতে হবে। তোমরা চুক্তিটা এইভাবেই করা হয়েছে আর কি? চুক্তি নয়, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়। আচ্ছা, এটা হাইকোর্টেরও রায় ছিল এবং সুপ্রিম কোর্টের রায়। এখানে এবার হচ্ছে কথা যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের টাকা ফেরত দিতে হবে। একদমই তাই, ফেরত দিতে হবে। তো তারা টাকাটা কোথা থেকে পাবে? আপনাদের বলছি, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের এখন কি উচিত? তোমার কি মনে হয় কি উচিত তাদের? খুবই ডিফিকাল্ট একটা দিক। ডিফিকাল্ট দিক তো, কিন্তু যাদেরকে টাকা দিয়েছে তাদের তো তারা চেনে। অবশ্যই তারা নিজেরা ভাবছে যে এই সমস্যার সমাধান। না, আমি যে কথাটা বলছি, যারা টাকা দিয়েছে, যাদের টাকা দিয়েছে তারা চেনে তো। তুমি ধরো কাউকে একটা টাকা দিয়ে চাকরি পেয়েছো, তুমি সেই লোকটাকে চেনো তো? অবশ্যই চিনি। তাহলে এখন যখন তোমাকে টাকাটা ফেরত দিতে তুমি সেই লোকটার কাছে যাবে না, গিয়ে চাইবে না যে আপনাকে টাকা দিয়েছিলাম, আমার চাকরি এরকম এই হয়ে গেছে, আমার টাকাটা দিন? ঠিক যাবে তো? একদমই তাই। তো এখন তারা যাবে কি যাবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু এটা মানে আমরা একটা আলোচনার মধ্যে একটা মানে উঠে আসছে। আমরা দেখছি আজকে সারা দিনে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ হচ্ছে, বিভিন্ন জায়গাতে মানে এই যে স্কুলের প্রধান শিক্ষকরা তারা মাথায় হাত দিয়ে দিয়েছেন যে এতগুলো করে শিক্ষক যখন চলে যাচ্ছে একটা স্কুল থেকে, আমরা স্কুল চালাবো কি করে? এটা একটা বিশাল বড় একটা ব্যাপার, চিন্তার বিষয় যে এই যে এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ একটা অন্ধকারে চলে যাচ্ছে, দেশ মানে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, দায়টা কে নেবে? কার নেওয়া উচিত? কার নেওয়া উচিত এই দায়টা? সবথেকে বড় একটা সাংবাদিক বৈঠক করে দিলেই তো হয় না। একদমই তাই। ভার্ডিক্টের 2-4টে প্যারা পড়ে দিলেই তো হয় না। এখান থেকে পরে পরে যা কিছু সাবমিট হয়েছে যখন রায়টা, তখন তো অনেক দিক উঠে আসছে। এই যে 3 মাসের মধ্যে প্রায় 26,000 মানে 25,752 জন আবার যদি পরীক্ষায় বসে চাকরি হয়ে যাবে, এরকম তো আমার হাতে 1 লাখ চাকরি আছে, আমার হাতে 2 লাখ চাকরি আছে, এগুলো তো বলে কোনো লাভ নেই। আজকে আরেকটা জিনিস চিন্তা করো, কিছু মানে এই যে একটা দুর্নীতি, এই যে একটা দুর্নীতি, এটা তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ম্যানিপুলেটেড দুর্নীতি, বৃহৎ চক্রান্তটা বারবার সিবিআই বলেছে, হাইকোর্টে বলেছে, সুপ্রিম কোর্টে বলেছে, এটা বারবার করে উঠে এসেছে তদন্তে যে দুর্নীতি হয়েছে, বিশাল বড় দুর্নীতি হয়েছে, পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, ম্যানিপুলেট করে করা হয়েছে। ঠিক এই যখন এত বড় দুর্নীতি হয়েছে, তারপরেও আবার কি হলো? এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হলো। আচ্ছা, যে সুপার নিউমারিক পোস্টের জন্য কিন্তু সেটাও আবার কোর্টে চলে গেল। সেই কোর্ট এখনো সেটা সেই মামলাটা এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে চলছে। সেই সুপার নিউমারিকের 8ই এপ্রিল তারও শুনানি রয়েছে। আচ্ছা, এবার তার দিকেও তাকিয়ে রয়েছে সবাই যে কি হবে। এইখানে তো এতগুলো গেল, আবার সুপার নিউমারিকের জন্য রয়েছে যে 8 তারিখে তাকিয়ে রয়েছে সবাই যে সুপার নিউমারিক পোস্ট যাদেরকে দেওয়া হয়েছে তাদের কি হবে। আবার এটা করেছে কি, আমাদের তো ওটা তো আমাদের বিষয় নয়। এবার এই যে সুপার নিউমারিক পোস্ট যেটা হয়েছে সেটা আবার কারা করেছে? সেটা কিন্তু ক্যাবিনেট মানে মন্ত্রিসভা, তারা কিন্তু তাদের অনুমতিতে হয়েছে। তার মানে তুমি বুঝে দেখো, এই সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছে সরকার থেকে, সেটা কিন্তু ক্যাবিনেট সেটাতে শিলমোহর লাগিয়েছে, তবেই কিন্তু সেটা পাস হয়েছে, তবেই সেটা এই পোস্টার একটা ভ্যালু হয়েছে এবং তারপরে এই পোস্টটা ক্রিয়েট করা হয়েছে। তাতে ক্যাবিনেট নেতা মন্ত্রী এর মধ্যেও তো আবার জুড়তে চলেছে। এই 8ই এপ্রিল
যে রায়টা বেরোবে, মানে যে শুনানিটা হবে, সেই শুনানিতে যদি সুপ্রিম কোর্টে এরকম নেতা মন্ত্রীদের আবারও এই যে ক্যাবিনেট যেহেতু শিলমোহরটা দিয়েছে, তাহলে সেখানেও এক ধরনের দুর্নীতির আভাস সবাই পাচ্ছে। তাহলে আর কত দুর্নীতি, আর কত ধামাচাপা, আর কত আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে যে একেবারে শিরদাঁড়াটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, এটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায়, এর তো কোনো ভাষা আমরা মানে এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না। জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছে, জেলায় জেলায় মানুষ হাহাকার করছে, কাঁদছে, এটার কোনো উত্তর আমাদের কাছে নেই। এবং তুমি একটা জিনিস দেখো, আজকে খুব বেশি ওই দু একটা কথা ছাড়া বিরোধীদের খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বিরোধী বলতে মানে আমি বিজেপির কথা বলছি। কেন বলো তো? আমার যেটা মনে হচ্ছে আমি সেটা তোমাকে বলছি। অবশ্যই বলুন। শুভেন্দু অধিকারী 2016 সালে কোন দলে ছিল? ঠিক, তৃণমূল কংগ্রেসে ছিল। একটা ভালো প্রশ্ন দিদি নিয়ে এসেছে, একটা খুবই ভালো প্রশ্ন, বলুন দিদি। 2016 সালে শুভেন্দু অধিকারী কোন দলে ছিল? তৃণমূল কংগ্রেসে ছিল। ঠিক। আজকে শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছে, সে সাধু হয়ে গেছে। সে আজকে বলছে যে তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি করেছে, চাকরি নিয়ে দুর্নীতি করেছে। সেই সময় তো আপনিও ছিলেন। তাহলে এখন কি করে আপনি বলছেন? এখন কি করে আপনি বলতে পারেন? তো সুতরাং কোন দিকে মানে এটা নিয়ে না কোন রকমের মানে এই ধরনের রাজনীতিগুলো এবার মানুষের কাছে কিন্তু বহুদিন থেকেই স্পষ্ট ছিল, আজকেও কিন্তু প্রচন্ডভাবে স্পষ্ট, আরো বেশি করে খুলে গেল। এই মানুষের চোখের কান্না, হাহাকার, এই যে চারপাশের মানুষজনেরা এইভাবে যোগ্য হওয়া সত্ত্বেও তারা আজকে কি করবে ভেবে পাচ্ছে না। এই যে যারা দেশের ভবিষ্যৎ তৈরি করবে, তাদের কোনো ভবিষ্যৎ যে রাজ্যে নেই, সেই রাজ্যে দাঁড়িয়ে আজকে আমাদের ওই যে সঞ্জীব বলছিল যে পরবর্তী প্রজন্মের কি ভবিষ্যৎ, যারা ভবিষ্যৎ তৈরি করবে তাদেরই তো কোনো ভবিষ্যৎ নেই। অবশ্যই। তাহলে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কি হবে? তারা খোড়া হয়ে গেল, পরবর্তী প্রজন্ম তো খোড়া হয়ে গেল। কি হবে মানে একেবারে খুব খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য চলছে, খুব কঠিন মানে যে রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে যায়, সেই রাজ্যে মানে কিভাবে এটাকে সামাল দেবে সরকার, সেটা তাদের একটা বিশাল বড় প্রশ্ন। এটাকে আর কি ধামাচাপা দিয়ে নতুন কি মোড়কে সামনে আনবে মানুষের কাছে, এটাও এখন দেখার অনেক বড় বিষয়। আমাদের কোনো সাংবাদিক বন্ধু আছে কিনা কোনো জেলা থেকে একটু যদি জানান, তাহলে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি একটুখানি এই বিষয় নিয়ে। আচ্ছা, আমাদের বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের সঙ্গে আসবেন। আমরা যে বিষয়গুলো এগুলো নিয়ে কথা বলছি, যে দেখো যে এই যে পরীক্ষাগুলো হয়, চাকরির পরীক্ষাগুলো হয়, কত দিনের পরিশ্রম একটা থাকে। অবশ্যই। ধরো তোমাদের মতন যারা এই এখনকার প্রজন্ম, তারা যখন কোনো পরীক্ষা দাও তোমরা, তাহলে কত প্রিপারেশন নিতে হয় তোমাদেরকে। অবশ্যই অনেক প্রিপারেশন নিতে হয়। তাদের মানসিক শক্তিটা যে কতটা ভেঙে যায় যখন তারা একটা পরীক্ষা দেওয়ার পর। হ্যাঁ, এইগুলো পরীক্ষা দেওয়ার পর অকৃতকার্য হওয়াটা একরকম। হ্যাঁ, কিন্তু তুমি ধরো একটা ভালো স্টুডেন্ট, তুমি গিয়ে দেখলে যে তুমি জানো যে তুমি 1 নম্বরে রয়েছো, হঠাৎ গিয়ে দেখলে তোমার লিস্টে নাম নেই, সেই জায়গাটা সাদা খাতা দিয়ে একজন 1 নম্বরে বসে রয়েছে, তোমার কেমন লাগবে? সেটাই তো হয়েছে আমাদের রাজ্যে। তার কি হবে এবং তার পরিবারের কি হবে, সেটাই তো আমাদের এখানে। দেখো, একটা পরিবারে মানে বাবা মায়েরা কত কষ্ট করে একটা ছেলে মেয়েকে মানুষ করে। একদমই তাই। কত কষ্ট করে, কত ত্যাগ, কত তিতিক্ষা তাদের থাকে যে একটা ছেলে মেয়েকে মানুষ করব, সে একটা চাকরি পাবে, ভালো পড়াশোনা করে সে একটা জায়গায় দাঁড়াবে, আমার পরিবারকে দেখবে, এটাই তো বাবা মায়ের আশা থাকে। সেই ছেলেটি বা সেই মেয়েটি বাবা মায়ের আশা পূরণ করেছে, কিন্তু আমাদের রাজ্যে যে রাজ্যে সে জন্মেছে, সেই রাজ্যের এমনই হাল যে নিজের মন তো ভেঙেই গেছে, বাবা মায়ের মনও ভেঙে গেল। মানে শুধুমাত্র রাজ্যের মানে কি বলবো, একটা দুর্নীতি, যারা ওপর মহলে বসে রয়েছেন তাদের দুর্নীতির জন্য,
কিছু মানুষের চক্রান্তের জন্য, কিছু মানুষের নিজেদের পেট ভরানোর জন্য। তাদের মানে বলি দিতে হচ্ছে আজকে। এটা আমি ভেবে পাই না যে একটা মানুষের কত টাকা লাগে, কত টাকা লাগে যে এই সমস্ত ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নিয়ে তারা ছিনিমিনি খেলে। একটা রাজ্যের একটা মেরুদণ্ডকে ভেঙে দেয়। আসলে হয়তো একটা কি জানো তো, যখন শক্তির দম্ভ থাকে না, তখন মানুষ বুঝতে পারে না যে কোনো না কোনো দিন একদিন আমি এক্সপোজ হব। একদমই তাই। এই যারা দুর্নীতি করেছে তারাও ভেবেছিল যে আমরা তো ক্ষমতায় রয়েছি, আমাদের এই জিনিসটা কোনোদিনও সামনে আসবে না, কিন্তু কোথাও না কোথাও তারাও ফাঁদে পড়েছে। কিন্তু এই দুর্নীতির মানে এটা তো ধরা তো পড়েছে, অবশ্যই এটা তো কোর্টে গেছে, এটা তো এখন এক্সপোজড। আচ্ছা, আমাদের সঙ্গে সাংবাদিক আছে, হ্যাঁ, একবার দিবাকর সাহা। দিবাকর সাহাকে ডেকে নেব একবার। হ্যাঁ দিবাকর। হ্যাঁ ফাল্গুনদি। হ্যাঁ, আজকে আমরা প্রত্যেকদিনই কেমন আছো জেনে নিই একবার। হ্যাঁ এমনি ঠিকঠাকই আছি, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, আসলে এই সময়টা না সত্যি করে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কাল থেকে যা চলছে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়। তো সুতরাং তোমাদের জেলাতেও তো নিশ্চয়ই, মানে উত্তর দিনাজপুরের কি অবস্থা এখন বলো তো, মানে কতজনের চাকরি গেছে? দেখো, প্রশাসন কিন্তু মুখ খুলছে না যে কতজনের গেছে, তবে প্রশাসনের কিছু সূত্র তো আমাদের সাথে কাজ করে, তাদের সেই সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় 1100-রও বেশি শিক্ষক যাদের চাকরি কিন্তু এই 26,000-এর মধ্যে ছিল, তারা কিন্তু এই 26,000-এর লিস্টে তাদের এই চাকরিটা চলে গেছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা হয়তো দেখিয়েছি আজকে যে রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের একজন শিক্ষিকা, যিনি সঙ্গীত বিভাগের শিক্ষিকা ছিলেন এই স্কুলে, তার যদি র্যাঙ্ক দেখা যায়, তার যে স্নাতক স্তরের র্যাঙ্ক হচ্ছে সে ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং বিশ্বভারতীর মতো বিশ্ববিদ্যালয়ে সে হচ্ছে গোল্ড মেডেলিস্ট একজন ছাত্রী ছিলেন। তার চাকরি চলে যাওয়ার পরে সে কিন্তু ক্যামেরার সামনে একদম কান্নায় ভেঙে পড়েছে দিদি, যে এই যে একটা দুর্নীতির শিকার হতে হয়েছে তাকে, মানে এই দুর্নীতির ফলে তার সে একদম একদম মানে মেরিট, তার যে মেরিট সেটা কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তুমি যেটা বলছো, একটা এই যে গোল্ড মেডেলিস্ট হতে গেলে বা ধরো এত ভালো রেজাল্ট করতে গেলে কতদিনের কত ভালো মানে পড়াশোনা, তার মানে মানসিক একটা মানে এনগেজমেন্ট সবকিছু লাগে, পরিবারের সাপোর্ট লাগে। সুতরাং এখন এসে যখন সে এই জিনিসটা দেখে, তারপর যে একটা দুর্নীতির জন্য তার সারা মানে ভবিষ্যৎটা, তার এই ত্যাগ, তার এই পড়াশোনা সমস্ত কিছু মানে কোনো ভ্যালু নেই, কিরকম লাগে? একদমই তাই, যে ছোটবেলা থেকে সে পড়াশোনা করে সে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছে যে সে একটা সম্মানের জায়গায় যাবে, সে হচ্ছে সমাজ গড়ার কারিগরদের তৈরি করবে, তার সেই জায়গায় দাঁড়িয়ে সে নিজেই অস্তিত্ব সংকটে এখন ভুগছে। অস্তিত্ব সংকটে ভুগছে কি, তার অস্তিত্বই এখন হারিয়ে যাচ্ছে, যে সে যে সমাজ গড়ার কারিগর সেই অস্তিত্বটা তার চলে গেছে। সেই দিক দিয়ে তাকিয়ে সে কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। শুধু একটা উদাহরণ দিলাম, এরকম গোটা জেলা জুড়ে এবং গোটা রাজ্য জুড়েই যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, একদম মানে চোখে দেখা যাচ্ছে না, যে কিছু অসাধু ব্যক্তির জন্য এই যে যারা পরিশ্রম করে ছোটবেলা থেকে স্ট্রাগল করে যারা এত বড় একটা জায়গায় এসছে, যারা শিক্ষকতার সাথে যুক্ত হয়েছে, যারা সমাজ গড়ার জন্য এগিয়ে এসেছিল, তারা কিন্তু কোথাও একটা গিয়ে ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে, অন্ধকারের জায়গায় একটা পৌঁছে গেছে একদমই। আর এরকম মানে স্কুলগুলো, তুমি বললে যে 1100 জনের চাকরি, মোটামুটি একটা সূত্র মারফত যা খবর হচ্ছে যে সারা জেলা জুড়ে তোমার উত্তর দিনাজপুরে 1100 জনের চাকরি গেছে। মানে স্কুলগুলোর এখন কি অবস্থা, মানে স্কুলের সঙ্গে কোনো কথা হয়েছে? দেখো, বেশ কিছু স্কুলের থেকে আমাদের কাছে ফোন এসছে এবং আমরা বেশ কিছু স্কুলে গিয়েও যেটা দেখতে পেরেছি, যেমন আমি একটি উদাহরণ দিই, যে রায়গঞ্জের উদয়পুর বালিকা বিদ্যালয়, সেই স্কুলের বর্তমানে পরিস্থিতি যা, সেই স্কুলে 2জন গ্রুপ ডি স্টাফ ছিল, সেই 2জন গ্রুপ ডি স্টাফেরই কিন্তু কালকের যে প্যানেল বাতিল হয়েছে সেই প্যানেলে নাম আছে, যার ফলে আজ সকাল থেকে স্কুলের প্রধান শিক্ষিকা সে কিন্তু স্কুলে নিজে গিয়ে তালা খুলেছে এবং প্রতিটা ক্লাস শেষে তাকে কিন্তু বেল বাজাতে হচ্ছে। মানে কতটা অবস্থা এরকম দাঁড়িয়েছে যে স্টাফ সেখানে নেই।
এবং তার পাশাপাশি আরো বেশ কিছু স্কুল, যেমন বিন্দলের একটি হাই স্কুল রয়েছে, বিন্দল হাই স্কুল রায়গঞ্জ ব্লকেরই, সেখানটায় যেটা দেখা যাচ্ছে যে সেখানে বিজ্ঞান বিভাগের এই মুহূর্তে তার কিন্তু কোনো শিক্ষক রইলো না। যে গতকাল তাদের যে প্যানেল, সেই প্যানেলে 5 থেকে 6 জন শিক্ষক সেখান থেকে নাম বাতিল হয়েছে, যার জেরে কিন্তু বর্তমানে তাদের কাছে কোনো বিজ্ঞান বিভাগের শিক্ষক রইলো না, কোনো শিক্ষকই নেই বিজ্ঞান বিভাগের বর্তমানে বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষক রইলো না। ছেলে মেয়েগুলো কি করবে? মানে এটা তো অসহায় অবস্থা, অসহায় অবস্থা। আর রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতে বাহিন হাই স্কুল, একদম রায়গঞ্জ এবং বিহার লাগোয়া একটি গ্রাম, সেই গ্রামের যে স্কুল রয়েছে সেই স্কুলে মোট শিক্ষক সংখ্যা ছিল 21 জন, যার মধ্যে সেই স্কুলের 5 জনের কালকে প্যানেলে 5 জনের চাকরি চলে গেছে। বর্তমান সেই স্কুলের শিক্ষক সংখ্যা মাত্র 16 জন। এবং আজকে সেই স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে 16 জন শিক্ষক, আমার ক্লাসের যে রেশিও সেটা হচ্ছে এট এ টাইম 14টা করে ক্লাস নিতে হয়, মানে 14 জন শিক্ষক আমার একটা পিরিয়ডের জন্য প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখন হতাশায়। তার পাশাপাশি 2টো সাবজেক্টের টিচার কিন্তু এখন শূন্য পদে থেকে গেল, এবং সেই দিক দিয়ে তাকে স্কুল কিভাবে চলবে, যেখানে ওই স্কুলে প্রায় 2100 ছাত্রছাত্রী রয়েছে, একদম গ্রামের প্রত্যন্ত স্কুল, যেখান থেকে গ্রামের যারা স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু শহরের যে প্রাইভেট টিউশন বা অন্যান্য যে এডুকেশন সেন্টার সেখানে পড়বে সেই ক্ষমতা নেই। একদম চাষি ঘর থেকে উঠে আসা সেই সমস্ত স্টুডেন্টরা সেই স্কুলে পড়াশোনা করে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে শিক্ষক শিক্ষিকাদের উপরে, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপরে ডিপেন্ডেন্ট হয়েছিল, বর্তমানে কিন্তু সেই স্কুল কিন্তু এখন সংশয়ে ভুগছে যে তারা কিভাবে আগামীতে শিক্ষাদান দেবে ছাত্রছাত্রীদের কাছে, সেই নিয়ে কিন্তু তারা সংশয় তৈরি করে রেখেছে। দিবাকর ধন্যবাদ। মানে যা চিত্র দেখতে পাচ্ছি, খুবই মানে অবস্থা খারাপ, ভয়ঙ্কর পরিস্থিতি। চোখ রাখো, নজর রাখো কোথায় কি হচ্ছে, সেগুলো নিয়ে খবরাখবর রাখো এবং পেলে আমাদেরকে দাও, জানাও, আমরা নজর রাখবো এতে। ধন্যবাদ। মানে তুমি ভাবতে পারছো একটা জেলায় 1100 জন টিচারের চাকরি গেল, এবং অশিক্ষক কর্মচারীও ইনক্লুডেড। এর সঙ্গে হচ্ছে একজন গোল্ড মেডেলিস্ট, মানে একদম র‍্যাঙ্ক করা ছেলে যখন এরকম পরিস্থিতির সম্মুখীন হয়, এরকম পরিস্থিতি তারা সুসাইড করতে বাধ্য হয়। এখন অনেকে এরকম ভাবে সুসাইড করেও দিচ্ছে। না না, এটা তো অন্য কথা, এটা অন্য কথা। মানে তুমি বলছো যে এই দিকে প্রবণতাটা বাড়ে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা তো কোনো পথ নয়, এটা কোনো পথ নয়। হ্যাঁ, সুতরাং এই জিনিসগুলোকে আমরা ভাববোই না, কেননা এরা যারা, শোনো, যারা এই গোল্ড মেডেলিস্ট বা যারা এত ভালো পড়াশোনায়, তাদের মানসিক একটা চাপ তো অবশ্যই থাকবে। আবার আমরা এটাও জানি যে এই মানসিক চাপটা কাটানোর ক্ষমতাও কিন্তু তাদের আছে, কেননা ওই জায়গায় যেতে গেলে যে মানসিক চাপ নিয়ে তাদের পড়াশোনা করতে হয়, একটা খারাপ সময় এলে কি করে সেই সময়টাকে কাটিয়ে ওঠা যায় সেটাও তারা জানেন। আমরা বারবার এখান থেকে বলছি যে আপনারা ভেঙে পড়বেন না, এবং আপনারা সবসময় এটাই মাথায় রাখবেন যে কোনো একটা খারাপ সময়ের পরে কিন্তু একটা ভালো সময় আসে। আমরা কোনো কিছুতেই কিন্তু হাল ছাড়বো না। আমাদেরকে এটা ভাবতে হবে যে আমরা এইটাকে ওভারকাম করব, এবং ওভারকাম করার পরে আমরা একটা ভালো দিন দেখতে পাবো। এবং সেই ভালো দিনটা দেখতে গেলে আমাদের সবথেকে আগে আমাদের এই রাজ্যের যে নাগরিক চেতনা, সেই নাগরিক চেতনাটাকে জাগ্রত করতে হবে। একদম। আমাদের নাগরিক হিসেবে আমাদের কি কর্তব্য, আমাদের অধিকারগুলো আমাদেরকে বুঝে নিতে হবে এট ফার্স্ট। আমাদের চারপাশে যে সমস্ত দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতিগুলো আমাদের কিন্তু করতে দিলে চলবে না। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারা তো টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারাও তো দুর্নীতির একটা অংশ হয়ে গেছে। একদমই তাই। সুতরাং হ্যাঁ, কেউ আছে কথা বলেন, আমরা আমাদের সঙ্গে সাংবাদিক বন্ধু জড়িয়েছে কাটোয়া থেকে শঙ্কু কর্মকার আছে আমাদের সাংবাদিক বন্ধু। শঙ্কু, এক্সপ্রেস অনলাইনে স্বাগত তোমাকে। হ্যাঁ, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। কিন্তু সন্ধ্যেগুলো আর ঠিক শুভ থাকছে না যে শঙ্কু, এই সমস্ত চারপাশে যা সারা রাজ্যে যে ঘটনা ঘটে যাচ্ছে, এই এসএসসির রায় বেরোনোর পরে যা কিছু দেখছি আমরা, একেবারেই ভালো লাগছে না মনটা। তোমাদের ওখানে কাটোয়ার কি পরিস্থিতি? কাটোয়ার মানে কতজনকার চাকরি গেছে? হ্যাঁ দেখো, কাটোয়াতে যে চাকরি গেছে পুরোটা পূর্ব বর্ধমানের মধ্যে প্রায় 1000-এরও বেশি।
আর কাটোয়া সাব ডিভিশনে দেখতে গেলে প্রায় 250 জনেরও বেশি শিক্ষক অশিক্ষকের কিন্তু চাকরি পুরো বাতিল হয়ে গেছে বলেই জানতে পেরেছি আমরা। এবার তারা কিন্তু অতিরিক্ত হতাশায় ভুগছে, যাদের যাদের এই চাকরি বাতিল হয়েছে। স্বাভাবিক। আর এর জন্য স্কুলগুলোর নিশ্চয়ই খুব খারাপ অবস্থা। হ্যাঁ দেখো, একদিকে স্কুলগুলো তো খারাপ অবস্থা হবে, এরকম চাকরি হঠাৎ করে চলে যাওয়া এক প্রকার হতাশাতে তো ভুগতেই হচ্ছে যারা। আচ্ছা শঙ্কু, এখন তোমাদের ওখানকার নেতারা ঠিক কি বলছে? দেখো, এখনো পর্যন্ত নেতাদের কোনো প্রতিক্রিয়া কিন্তু সেভাবে কিছু পাওয়া যায়নি, মুখ লুকিয়েছে। তবে প্রতিক্রিয়া সেভাবে কিছু পাওয়া যায়নি। তারা মুখ লুকিয়েছে বলাটাও ভুল হবে, তাদের সঙ্গে সেভাবে যোগাযোগ করা বা সেভাবে কিছু আমরা যোগাযোগ করে উঠতে পারিনি। তারা কি বলছেন দেখো, কেউই এই বিষয় নিয়ে মুখ খুলতে চাইছে না, তাতে সেই জন্য তো বলছি মুখ লুকানোটাই তো স্বাভাবিক। মুখ লুকানোটাই তো স্বাভাবিক। রাজ্যে এত বড় একটা দুর্নীতি এবং দুর্নীতির ফলে এই এতগুলো ছেলে মেয়ের চাকরি যাওয়া, এটাতে তো মুখ লুকানোটাই স্বাভাবিক। হ্যাঁ দেখো, কাটোয়া সাব ডিভিশনের মধ্যে আমাদের যেমন কাটোয়ার কাছাকাছি যে স্কুলগুলো, কাটোয়া কেডিআই স্কুলের কিন্তু 4 জন শিক্ষক, তারপরে বালিকা বিদ্যালয় ডিডিসি গার্লস বলে বালিকা বিদ্যালয়, সেখানকার 5 জন শিক্ষক শিক্ষিকা, এবং রাজমহিষী স্কুলেরও 4 জন শিক্ষকের কিন্তু চাকরি বাতিল গিয়েছে আমরা জানতে পেরেছি। কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করতে গেলে কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়াও আমরা পাইনি। এবার স্বাভাবিক, তাদেরও তো এখন তাদের খুবই অসহায়, তারা সমস্যার মধ্যে আছে, তারা কিন্তু আর কিছু মুখ খুলতেও চাইছেন না। আচ্ছা, এই যে কালকে মুখ্যমন্ত্রী নবান্নের বৈঠকে বলছিলেন যে তারা নাকি একটা সংগঠন তৈরি করেছেন এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন। হ্যাঁ দেখো, সবাই তো সেই দিকেই লক্ষ্য করে আছে। এবার ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে একটা যেমন হতাশা আছে, নানা রকম ভাবে দেখতে গেলে সবকিছুই কিন্তু এই শিক্ষক আর শিক্ষিকারা যে সমস্যা, সেই সমস্যা কিন্তু সমাধান কিভাবে হবে তা কিন্তু বুঝতে পারছে না। মানে অতই জলে এদের এগুলো অতই জলে, এরা হতাশায় হাহাকারে, মানে হাহাকার এটাই শোনা যাবে, এটাই আমাদের রাজ্যের ভবিষ্যৎ এখন এরকম ভাবেই চলতে থাকবে, এটাই বোধহয়। আচ্ছা, যারা ধরো এই যে যারা মানে টাকা দিয়ে চাকরি পেয়েছে, হ্যাঁ, তো সুপ্রিম কোর্টের রায়ে এরকম আছে যে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের 1 মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে? এরকম কোন চাকরি প্রার্থী কি তোমাদের ওখানে আছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে? দেখো, এখনো পর্যন্ত সেরকম ভাবে কিছু আমরা লক্ষ্য করতে পারিনি, তবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এই যে ব্যাপারটা, এই যে বিষয়টাকে বাছাই করারও ব্যাপার আছে, এবং এখানে তো বোঝা খুব মুশকিল যে না বাছাই তো হয়ে গেছে, সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট বাছাই করে একটা লিস্ট দিয়ে দিয়েছে যে যাদের মানে সিবিআই তদন্তের ভিত্তিতে যাদের নামগুলো আগে থেকে হাইকোর্টে যারা দিয়েছিল, যে সিবিআই যেটা জমা দিয়েছিল সেটা সুপ্রিম কোর্টেও দিয়েছে, সুপ্রিম কোর্ট সেই লিস্টটাকেই বহাল রেখেছে। সেই লিস্টটা অনুযায়ী যাদের যাদের নাম রয়েছে, হ্যাঁ, যে অযোগ্য প্রার্থী হিসেবে বা টেন্টেড প্রার্থী হিসেবে, তাদের কিন্তু 1 মাসের মধ্যে 12% সুদ দিয়ে টাকাটাকে ফেরত দিতে হবে। যে একটা কথা বলা হচ্ছে না যে কাউকে টাকা ফেরত দিতে হবে না, সেটা কিন্তু ঠিক নয়। যারা যোগ্য প্রার্থী হিসেবে যাদেরকে সুপ্রিম কোর্ট থেকে আলাদা করা হয়েছে এবং সিবিআই এর তদন্তের ভিত্তিতে আগে থেকেই যারা অযোগ্য বলে প্রমাণিত, তাদের লিস্টটা কিন্তু বহাল আছে। এবং যারা সাদা খাতা দিয়ে জমা দিয়েছে বা যারা কারচুপি করে টাকা পয়সা দিয়ে যাদের ইয়ে হয়েছে, তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে। তো এইদিকে নজর রেখো শঙ্কু, যে এই ধরনের কোনো মানে মানুষজন তোমার জেলায় রয়েছে কিনা, বা যারা আজকে প্রচন্ড হতাশায় আছে তারা যাতে হতাশায় না চলে যায়, সেরকম ধরনের খবরগুলো যদি আমাদের কাছে দাও, বা তাদের গিয়ে আমরা যতটুকু মানে আমাদের সাংবাদিক বন্ধুরা তাদের কাছে গিয়ে যতটুকু মানে তাদের পাশে দাঁড়ানো যায় বা তাদের একটু মানে আশার আলো দেখানো যায়, সেইটুকুই এখন আমাদের করার, এর থেকে তো বেশি কিছু আমাদের করার নেই। তো সুতরাং ধন্যবাদ শঙ্কু আমাদের সঙ্গে থাকার জন্য, পরে আবারও কথা হবে। তো আমাদের বিভিন্ন জেলা থেকে কিছু কিছু আমাদের আজকে প্রতিবেদন তৈরি হয়েছে, যে কিরকম জেলার অবস্থা চলছে সেরকম একটি প্রতিবেদন আমরা একটু দেখে নিই।
একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় মাথায় হাত পড়েছে স্কুল কর্তৃপক্ষের। সেই সঙ্গে একটা রায়ে জীবন ওলটপালট হয়ে গেছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। বাতিল হওয়া প্রায় 26,000-এর মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুল। এই স্কুলে একসঙ্গে চাকরি গেছে 8 জনের, তার মধ্যে 7 জন শিক্ষিকা ও 1 জন শিক্ষক। এই অবস্থায় স্কুল চালানো সম্ভব নয় বলেই জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। এটা আমার স্কুলে বড় ইফেক্ট। আমাদের 8 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন, আর আজকে যখন থেকে খবর এসছে আমাদের কি বলবো সব কান্নাকাটি করছে। আমার স্কুলে 4200 পড়ুয়া আছে, তার মধ্যে মাত্র আমরা পার্মানেন্ট 33 জন শিক্ষক শিক্ষিকা ছিলাম। তার মধ্যে যদি 8 জন চলে যায় 25 জন বাঁচবে। আমি ভাবছি কিভাবে স্কুল। এদিকে যোগ্য হওয়ার পরেও চাকরি হারিয়ে একেবারেই ভেঙে পড়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এই রায় মানতে পারছেন না কেউই। गलती है हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती, ये हमको कोई बता दे क्यों हम लोग के साथ। समझेंगे टेंटेड कैंडिडेट्स की बात अलग है, हम अनटेंटेड है, हमारी गलती क्या है ये हम नहीं समझ पाए। अगर हमारे से नौकरी ली गई है या वापस ली जा रही है, वॉट एवर बी द केस, व्हाट इज आवर फॉल्ट, दैट इज व्हाट वी वांट टू नो, जस्ट नो। জানা গিয়েছে ওই স্কুলে 4200 জন ছাত্রছাত্রী। স্কুলে মোট 33 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। একসঙ্গে এতজনের চাকরি চলে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষরা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কি অবস্থা বুঝতে পারছো? এবং তাদের একটাই প্রশ্ন যে আমাদের কি দোষ। ঠিক এইটাই আমিও তোমাকে বলতে যাচ্ছিলাম যে তারা বারবার একটাই প্রশ্ন করছে যে আমাদের কি দোষ। সত্যি তো তাদের কি দোষ? তারা তো খেটে খুঁটে পরীক্ষা দিয়ে। এবার এখানে একটা বিষয় চিন্তা করো, কিরকম চালাকিটা তুমি চিন্তা করে দেখো। মানে বারবার বলা হয় একটা চাকরির পরীক্ষার একটা সিস্টেম আছে তো অবশ্যই। এই যে ওয়েমার শিট, তারা যোগ্য অযোগ্য কেন বাছাই করতে পারলো না? ওয়েমার শিটটা দিতে পারলো না, ওয়েমার শিটের মিরর কপিও তারা দিতে পারলো না, তাই তো? তো ওয়েমার শিটটা ধ্বংস হলো কি করে? ওয়েমার শিট কি করে মানে নষ্ট হলো? কে নষ্ট করার অনুমতি দিল? এই প্রশ্নগুলো করবে না এই সমস্ত যারা কাঁদছে তারা? ওয়েমার শিট কেন ধ্বংস হয়েছে? ওয়েমার শিট তো সংরক্ষণ করে রাখার কথা। আরটিআই অ্যাক্ট অনুযায়ী এই ওয়েমার শিট সংরক্ষণ করে রাখার কথা। করা হয়েছে? কারা করেনি? কাদের নির্দেশে করেনি? এই প্রশ্নগুলো তো উঠবে। এই যে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করা গেল না, যে ওয়েমার শিট নাকি ধ্বংস করা হয়েছে, ওয়েমার শিট পুড়িয়ে ফেলা হয়েছে, এরকমই তো সিবিআই বিভিন্ন রকম তাদের তদন্তে উঠে এসেছে। তাহলে এই ওয়েমার শিট কেন সংরক্ষণ করে রাখা হলো না? এখন মানুষ প্রশ্ন করবে না যে এবার থেকে যা যা কিছু পরীক্ষা হবে আপনারা রাজ্য সরকার আপনারা ডিসিশন নিন যে আমরা অন্ততপক্ষে এত বছর যা আরটিআই রুলে আছে যে যত বছর সেটাকে সংরক্ষণ করার দরকার সেটাকে আপনারা সংরক্ষণ করবেন কি করবেন না, সেই কথাগুলো তো এখনো শোনা যাচ্ছে না। প্রত্যেকটা ইন্টারভিউয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে আছে যে প্রত্যেকটা ইন্টারভিউ হবে, ভিডিওগ্রাফির ব্যবস্থা থাকতে হবে। ছিল ভিডিওগ্রাফির ব্যবস্থা? একটা ইন্টারভিউতেও ভিডিওগ্রাফির ব্যবস্থা ছিল না। তাহলেও তো এরা প্রমাণ করতে পারতো। এরা তো প্রমাণ করতে পারবে না যে তারা যোগ্য কি অযোগ্য। প্রথম কথা ওয়েমার শিট নেই, দ্বিতীয় কথা হচ্ছে ভিডিওগ্রাফি নেই। রাস্তাগুলোকে বন্ধ করে এদের দোষটা কি? তাহলে কত পরিকল্পিতভাবে দুর্নীতিটা করা হয়েছে। এমন একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ওয়েমার শিটের জন্য, তার একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি এস বাসুরায়ান কোম্পানি, তাকে দেওয়া হয়েছে একটা চার্টার্ড অ্যাকাউন্ট কোম্পানিকে এই ওয়েমার শিট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে বলছে যে ওয়েমার শিট নেই, তার মিরর কপিটা পর্যন্ত নেই। আর এই ছেলে মেয়েগুলো যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে তারা কাঁদছে, তাদের পরিবার কাঁদছে, তারা বারবার জিজ্ঞেস করছে একটাই প্রশ্ন যে আমাদের দোষটা কি? ওই যে তাদের দোষ এই রাজ্যে জন্মগ্রহণ করেছে এবং এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং এই রাজ্যে সে ভালো পড়াশোনা করে একটা জায়গা চেয়েছে, এটাই তার দোষ। আর যারা ওয়েমার শিট পোড়ালো
যারা ভিডিওগ্রাফি করলো না, যারা এত বড় পাহাড় প্রমাণ দুর্নীতি করলো, এখনো তাদের ধরা গেল না। প্রশ্ন কিন্তু অনেক রয়ে যাচ্ছে। প্রশ্নই তো থাকে, উত্তর আর কোথায় আসে আমাদের? প্রশ্নগুলোই একের পর এক থাকে। আরো দেখো, আমাদের আরো প্রতিবেদন রয়েছে। আরেকটি জেলার প্রতিবেদন দেখি আমরা। এতক্ষণ দুর্গাপুরের দেখছিলাম। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে চাকরি হারিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। এক ঝটকায় ওলটপালট হয়ে গিয়েছে তাদের গোটা জীবন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে জেলায় জেলায় স্কুলগুলিও। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উঠছে অনিশ্চয়তা। পঠন পাঠন সামলাতে রীতিমতো চিন্তায় পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকরা। সেই সঙ্গে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের হাহাকার। আসানসোল চেঙ্গিডাঙ্গা হাই স্কুলের 2 জন শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। স্কুল সূত্রে খবর, আসানসোল চেঙ্গিডাঙ্গা হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক, কেমিস্ট্রি বিভাগের শিক্ষিকা এবং একজন গ্রুপ ডি বিভাগের কর্মী রয়েছে। এতজন সহকর্মীর চাকরি বাতিল হওয়ায় অথই জলে স্কুল কর্তৃপক্ষ। এইটা যতক্ষণ আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো চিঠি পাবো আমি কিছু বলতে পারবো না কি হচ্ছে কি হচ্ছে না। স্থানীয় কি বাইরে থেকে এসেছিলেন? তারা সবাই বাইরে থেকে এসছেন, একজন আছেন স্থানীয়। আচ্ছা থাক, পরে বইগুলো পরে জানতে পারবেন, আর আমি নামটা বলতে চাইছি না, এইটুকুই তো বললাম। আর এখন রায়ের কপি, অ্যাডমিনিস্ট্রেশনের কোনো চিঠিপত্র কিছু নেই, সুতরাং এর বাইরে আমি কোনো কমেন্ট করব না। সারা রাজ্যের মতো ঝাড়গ্রাম জেলাতেও প্রায় 527 জন শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থী বাতিল হয়েছে চাকরি। ঝাড়গ্রাম বাণীতীর্থ স্কুলের ইংরেজির শিক্ষক রাজকুমার গড়াই, বাড়ি বেলদায়। 2019 সালে বাণীতীর্থ হাই স্কুলে ইংরেজির টিচার হিসেবে তিনি যোগদান করেন। রাজ্যের 26,000 চাকরি প্রার্থীর মতো তারও গিয়েছে চাকরি। তাদেরকে সামনে করে সমস্ত রাজনৈতিক দল রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন ওই চাকরিহারা শিক্ষক। ধাক্কা তো আগেও খেয়েছি হাইকোর্টের রায়, তারপরে সব কিছু উলটপালট হয়ে গেছিলো, আজকে তো চরম ধাক্কা। এরপরে সামনে নেওয়ার পালা, কতটা গোছাতে পারবো জানি না। ভিতরটা কেঁপে যাচ্ছি, বাইরে কথা বলছি, জানি না কতক্ষণ থাকবে। একই ছবি উত্তর দিনাজপুরেও। চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের। পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হেমাতাবাদ ব্লকের ভরতপুর উচ্চ বিদ্যালয়ে সুপ্রিম রায়ে প্রায় 5 থেকে 6 জন চাকরি হারালেন, যাকে ঘিরে বিদ্যালয়ে শোরগোল পড়ে গিয়েছে। সেইভাবে মানে টেন্টেড ক্যান্ডিডেটস, তাদের জন্য আমাদের কেন চাকরি যাবে? আমার সেটা সব থেকে বড় কোয়েশ্চেন, যে তাদের ভুলের জন্য আমরা কেন সাফার করবো? এই 7 বছর ধরে এতটা সার্ভিস দিয়েছি আমরা ইনস্টিটিউশনে দিয়েছি, যেখানে ভোটের ডিউটি আছে, ভোটের ডিউটি করেছি, হায়ার সেকেন্ডারির খাতা এক্সামিন করেছি, তো তাহলে কেন মানে আমরা এইভাবে সাফার করবো? কাউন্সিলিং এ আমার চাকরি, আমার ইমোশনাল আউটবার্স্টটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের, তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। বিভিন্ন জেলা স্কুল পরিদর্শকদের উভয় মত রয়েছে এই রায়কে কেন্দ্র করে। অনেকের মত, যেভাবে দুর্নীতি হচ্ছিল সেক্ষেত্রে বড় বার্তা গেল। কিছু শিক্ষক শিক্ষিকা যোগ্য হলেও তাদেরও ফল ভুগতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক। কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের এই অবস্থার জন্য রাজ্য কি দায় নেবে, সেটাই এখন বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রাজ্য কি দায় নেবে, এটাই এখন বড় প্রশ্ন। এই দিয়ে প্রতিবেদন শেষ হলো। রাজ্য তো দায় নিল না। রাজ্য তো কালকে পরিষ্কার করে বলল যে এই 3 মাসের মধ্যে তারা নাকি আরো 1 লাখ রয়েছে কোথায় কি চাকরি বাকরির ব্যবস্থা, সেগুলো করা হবে। পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলা হলো যে একটা অপরাধের জন্য আর কত শাস্তি হবে। তাদের নেতা মন্ত্রীদের নাকি জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা বিজেপির চক্রান্ত। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা হচ্ছে, এটা নাকি বিজেপির চক্রান্ত, কেন্দ্রের চক্রান্ত। বিকাশ রঞ্জন বাবু এই দুর্নীতির বিরুদ্ধে কোর্টে লড়াই করেছেন, তার জন্য তার নোবেল পাওয়া উচিত। বাম জামানায় চিরকুটে চাকরি হতো। রাজ্য এই কথাগুলো বলল। রাজ্য একবারও বলল না যে এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ এত বড় একটা দুর্নীতির জন্য শেষ হয়ে গেল। একবারের জন্য রাজ্য কিন্তু ক্ষমা চাইল না, যে যারা দুর্নীতি করেছে তাদের
বেছে আমরা শাস্তি দেব, সে দায়িত্ব আমরা নিলাম, সেটা রাজ্য একবারও বলল না। উল্টে রাজ্য বলল যে কয়েকটা মানুষের জন্য এতগুলো ছেলে মেয়ের জীবন নিয়ে আপনারা ছিড়িমিনি খেললেন, এটা ঠিক করলেন না। তিনি হুঁশিয়ারি দিলেন, হুঁশিয়ারি দিয়ে বললেন যে যদি একটা ছেলে মেয়ের কিছু হয় এ দায় আপনারা নেবেন। দায় কোথায় নিলেন? রাজ্য সরকার তো দায় নিল না, দায় ঠেলে দিলেন বিরোধীদের উপরে, দায় ঠেলে দিলেন বামেদের উপরে। যে বাম এখন এ রাজ্যে প্রায় শূন্য, প্রায় কেন একেবারেই শূন্য, বিধানসভায় তো নেই, তো রাজ্যে তো একেবারে মানে শূন্য অবস্থাতেই রয়েছে, তাদের তো কোথাও মানে আপনারা দেখতে পান না। তাও প্রত্যেকটা জায়গায় কেন মানে এই বামেদের দায় হিসেবে আপনি বাম জামানাকে টানছেন, তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত বাম জামানাকে টানছে, দায় চাপাচ্ছে, এটাই তো বড় প্রশ্ন। সুতরাং এই দায়টা কার, এ দায় কে নেবে, এই প্রশ্নগুলো আরো জটিল হয়ে যাচ্ছে। আর এই মানুষগুলো যারা সারা জীবন খেটে খুটে, যাদের বাবা মায়েরা সারা জীবন খেটে খুটে এদেরকে পড়ালো, এরা একটা স্কুলকে 10 বছর ধরে সার্ভিস দিল, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। ভবিষ্যৎ গড়ার কারিগররা আজকে আমাদের রাজ্যে অন্ধকারে চলে গেল, এবং তাদের সাথে সাথে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা, তাদের সাথে সাথে আমাদের পরবর্তী প্রজন্ম, একটা প্রজন্ম পুরো, তাদের পড়াশোনার যে কি পরিমাণে ক্ষতি হলো, এটা বোধহয় ঠান্ডা ঘরে বসে বোঝা যায় না। তাই জন্যই বোধহয় দায়ও নেওয়া যায় না, তাই জন্যই বোধহয় ওই যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরাও যায় না। কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই দায়িত্ব নিতে হবে, যারা করেছে তাদেরকে তো বের করতে হবে। কেননা এই ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে একটা না একটা উত্তর তো দিতেই হবে। আজকে অস্তিত্ব সংকটে ভুগছেন এতগুলো ছেলে মেয়ে আমাদের রাজ্যে, আমরা কি দোষ করলাম? আমরা যোগ্য হয়ে কেন অযোগ্যদের সঙ্গে মিশে গেলাম? এটা সত্যি করে একটা মানে মানে অদ্ভুত একটা একটা মানসিক চাপ না? তুমি ধরো একটা ভালো ছেলে, তুমি একটা খারাপ ছেলের সঙ্গে মানে তোমাকে নামটা জুড়ে দেওয়া হলো, তোমার যেরকম অস্তিত্ব সংকট হবে, তখন তোমার যা মনের পরিস্থিতি হবে, শুধু ভয়ঙ্কর পরিস্থিতি। একদমই তাই। আর এটা ভাবো, এটা গোটা রাজ্যে ঘটছে, গোটা রাজ্যের। তুমি চিন্তা করো, আমরা কথা বললাম এক একটা জেলায় 1100, কোথাও 1000, এরকম ভাবে মানে শিক্ষক শিক্ষিকা তারা আর কাজে যেতে পারবে না। প্রধান শিক্ষিকা তালা খুলছেন, প্রধান শিক্ষিকা বেল বাজাচ্ছেন, একটা কোনো শিক্ষক শিক্ষিকা নেই, অশিক্ষক কর্মচারী নেই সেখানে স্কুলের। কি অবস্থায়, কি ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আমাদের রাজ্য। এখনো পর্যন্ত কোনো রকমের কোনো একটা সলিড স্টেটমেন্ট যেটা হওয়া উচিত ছিল, এখনো পর্যন্ত এলো না রাজ্য সরকারের পক্ষ থেকে। এখনো পর্যন্ত এদের পাশে কেমন করে রাজ্য সরকার দাঁড়াবে সেটা কিন্তু ক্লিয়ার হলো না। সুতরাং এখন ওই একটাই প্রশ্ন থেকেই গেল যে এদের হাহাকার, এদের কান্না, এদের ভবিষ্যৎ, আমাদের রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ, সত্যি কি এতদিন ধরে আমরা যেটা বলতাম, বিরোধীরা যেটা বলতো যে তলানিতে চলে গেছে, দুর্নীতির জন্য তলানিতে চলে গেছে, সত্যি কি তাহলে এতটাই তলানিতে চলে গেছে যে এখান থেকে আর উদ্ধারের কোনো পথ নেই? এই দুর্নীতিকে সামনে আনার কোনো পথ নেই?
এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকে সামনে আনার আর কোনো পথ নেই? মানুষই তো তাহলে আপনাদের পাশে থাকতো, যে যদি এই যারা দুর্নীতি করেছে তাদেরকে আপনারা এক্সপোজড করতেন, তাদেরকে আপনারা যদি সামনে আনতেন, তাহলে তো মানুষ কিছুটা হলেও ভাবতো যে না, আমার পাশে আমার সরকার আছে, যে সরকারকে আমরা নির্বাচিত করে এনেছি। এই যে জনপ্রতিনিধিরা যাদেরকে আমরা পাঠিয়েছিলাম, তারাই তো হাত পেতে টাকা নিয়েছে, তারাই তো এই ধরনের দুর্নীতিটাকে আস্তে আস্তে চেইন ওয়াইজ বাড়িয়েছে, সারা রাজ্যে ছড়িয়েছে, সারা রাজ্যের প্রত্যেকটা জেলায় ছড়িয়েছে। এগুলো তো একটা না একটা কোনো জায়গায় আসার দরকার ছিল। কিন্তু ওই যে এসএসসির মতন, এসএসসি যেরকম ভাবে বলল যে কোনো রকমের কোনো প্রমাণ তারা দিতে পারছে না, ওয়েমারশিট ধ্বংস করে দেওয়া হয়েছে, ওয়েমারশিটের কোনো কপি নেই, এই যে বলছে, তাহলে এদের প্রতি কোনো রকমের কোনো অ্যাকশন হবে না? এদের প্রতি কোনো রকমের কোনো হবে না যে কেন ওয়েমারশিট ধ্বংস করে দেওয়া হলো, কে করলো, কেন করলো? এগুলোকে এই প্রশ্নের জায়গাতেই থাকবে, এগুলোকে এই বৃত্তাকারে ঘুরতেই থাকবে, একটার পর একটা কেস, একটার পর একটা। আচ্ছা, খাতড়া থেকে দেবনাথ আছে, একটুখানি কথা বলে নি। হ্যাঁ দেবনাথ, স্বাগত এক্সপ্রেস অনলাইনে। তোমার জেলার কি অবস্থা ভাই, যে এখন মানে এই যে এসএসসির রায় ঘোষণার পরে সেখানকার পরিস্থিতি কি? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো বলো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে দেবনাথ, বলো। হ্যাঁ হ্যাঁ, দেখো, প্রথমে আমি জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে বাঁকুড়া জেলার প্রায় 1005 জনের যে তথ্য পাওয়া গেছে, যে 1005 জনের চাকরি বাতিল হয়েছে, ঠিক আছে? এর মানে এটা কি শুধু খাতড়াতে? না, খাতড়া গোটা বাঁকুড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আমি প্রথমেই জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের এই রায়ে শিক্ষক সংকট দেখা দিয়েছে এলাকার বিভিন্ন স্কুলে। তোমাকে উদাহরণ স্বরূপ একটা স্কুলের তথ্য আমি দিই। গতকাল এই রায়ে বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধ হাই স্কুলে 9 জন শিক্ষকের চাকরি গিয়েছে। কত? 9 জন? 9 জন শিক্ষকের চাকরি গিয়েছে। এখানে প্রায় 16 জন শিক্ষক আছে আর, এবং ওই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1400-র কাছাকাছি। তাহলে কিভাবে ওই স্কুলে পঠন পাঠন চলবে তা নিয়ে এখন চিন্তার ভাঁজ পড়েছে স্কুলের প্রধান শিক্ষকের। যেখানে 1400 জন ছাত্রছাত্রী, সেখানে 16 জন শিক্ষক নিয়ে কিভাবে চালাবে দেখার বিষয়। 9 জন শিক্ষক, ইতিমধ্যে 9 জন শিক্ষকের নাম, মানে চাকরি রানীবাঁধ, মানে 16 জন শিক্ষক ছিল, সেখান থেকে 9 জনের চাকরি গেছে। হ্যাঁ, 9 জন শিক্ষকের নাম গিয়েছে। তাহলে 16 থেকে 9 জন গেলে আর থাকলো কজন? তাহলে এখন দেখার বিষয় যে এই স্কুলের পঠন পাঠন চলবে কিভাবে। খুবই চিন্তার বিষয়। মানে ভাবো তুমি যে 16 জন থেকে 9 জনের চাকরি চলে গেছে, তাহলে কজন বাকি রইলো? কি অবস্থা। হ্যাঁ, তারপরে সেটাই এখন চিন্তার ভাঁজ পড়েছে। জেলার বিভিন্ন স্কুলে একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁকুড়া জেলার যে বিভিন্ন স্কুল রয়েছে, মানে বাঁকুড়াতেও প্রায় ওই 1000-1100 এরকম মতন। হ্যাঁ, বাঁকুড়া জেলাতে মোট যেটা তথ্য পাওয়া গেছে যে 1005 জন। 1005 জন। 1005 জনের মধ্যে আমার এখানে যেটা পাওয়া গেছে তথ্য অনুযায়ী, জঙ্গলমহলের রানীবাঁধ হাই স্কুল। হ্যাঁ, ওটা তো শুনলাম। আর বলছি যে হ্যাঁ, এবং ইতিমধ্যে আরো বলে রাখি, জানিয়ে রাখি, ইতিমধ্যেই ফুলপুর আর যেখানে যেখানে খবর পাওয়া যাচ্ছে, এখনো পরিষ্কার জানা যায়নি,
তো আরো কিছু শিক্ষক এরকম 2016 প্যানেলে যারা রয়েছে তাদেরও চাকরির বাতিলের খবর আছে, এখনো তথ্য পাওয়া যায়নি। মানে এই সংখ্যাটা বাড়লেও আরো বাড়তে পারে। হ্যাঁ, তথ্যটা কালকের চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। আচ্ছা, নিশ্চয়ই দেবনাথ, আজকে সময় খুব কম, তুমি এই খবরের দিকে নজর রাখো, আরো যদি কোনো রকমের কোনো খবর থাকে নিশ্চয়ই তুমি আমাদেরকে পাঠাও। আজকে এক্সপ্রেস অনলাইনে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, সকলকে জানিয়ে রাখি। সুতরাং দিদি, আমাদের কাছে সময় একদমই কম। হ্যাঁ, সময় আমাদের কাছে খুবই কম, আর ওই ছেলে মেয়েগুলোর কাছেও সময় খুব কম। যা কিছু করার খুব তাড়াতাড়ি করতে হবে, কেননা এক একটা পরিবার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। একদমই তাই। ফাল্গুনি দি যে এই রাজ্যের নাগরিক, তারা তাদের দিকে দেখতে হবে। হ্যাঁ, একদমই তাই। ফাল্গুনি দি যে কথাগুলো আজকে বললো, হয়তো অনেকেরই খুবই ডিপ কথা বলেছেন, এইগুলোর প্রশ্ন অনেকেই খুঁজে বেড়াচ্ছে, সেগুলো আপনি ধরে তুলেছেন। ফাল্গুনি দিকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জীব তোমাকেও, তুমি আমার সঙ্গে আজকে থাকার জন্য। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, সঞ্জীব আর আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের, যারা আজকে যে সমস্ত দর্শক বন্ধুরা থাকলেন আমাদের সঙ্গে, যে সমস্ত নতুন বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাদের প্রত্যেককে এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে আমরা অনেক অনেক স্বাগত জানাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক্সপ্রেস অনলাইন, আমি আর সঞ্জীব এখন এই পর্যন্তই রেখে আজকের মতো বিদায় নেব। আবার দেখা হবে।